জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। নির্ধারিত সময় শেষ হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু কেন্দ্রে এখনও ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি থাকায় কিছু কেন্দ্রে বিকেল 4টার পরেও চলে ভোট। ভোট গণনায় অন্তত 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিকেল 3টা পর্যন্ত 55% ভোট পড়ে। এর আগে সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে 5টি কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। সরব উপস্থিতি দেখা যায় নারী ভোটারদের। এদিকে নির্বাচনের ধীর গতি ও অমোচনীয় কালের মান নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র শিবির ও ছাত্রদলের প্রার্থীরা। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অমোচনীয় কালি আমদানি করেনি ইসি, ফলে চাকসু নির্বাচনে ব্যবহার করা হচ্ছে প্রতীকী কালি। আমি ভোট দিয়ে আসছি, এই যে 5 মিনিট হয় না আমার হাতের কালি কিন্তু উঠে গেছে। এটা তো একটা সমস্যা। এর বাইরেও একটা সমস্যা হচ্ছে ক্রস চেকিংটা যেটা করতেছে না। আমি একজন ভোটার, তো আমার নাম দেখে অথবা আমার দেখে আপনার ভোটারের নাম্বার দেখে আমাকে টিক দিয়ে পাঠাই দিচ্ছে। আইডি কার্ডের সঙ্গে যে ছবি ম্যাচ করবে এটাও করতেছে না। যে আমরা কালির ব্যাপারটা যে বিভিন্ন শিক্ষার্থী ভোটাররা আমাদের কাছে অভিযোগ দিচ্ছে, এটাখানে কিন্তু একটা শুকনো কারচুপি কিংবা একজন ভোটার একাধিক ভোট প্রদানের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমি মাত্র ভোট দিয়ে আসছি, এই যে দেখেন আপনারা নিজেরাই ক্যামেরায় নেন, এই যে কালি উঠে যাচ্ছে, মানে কয়েক মিনিটের ব্যবধানে কালিটা চলে যাচ্ছে। এটা আমার মনে হয় যে প্রার্থীদের জন্য সংখ্যার, আবার যারা ভোটার রয়েছেন তাদের জন্য সংখ্যার। 14 নম্বর রুমে এখানে 20 জনের ব্যালট পেপার দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারের সিগনেচার ছাড়া, এবং এটার মধ্য দিয়ে এই নির্বাচনের যে প্রক্রিয়া সেটি আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তাদেরকে বলেছি যে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অভিযোগের নিষ্পত্তি করা হোক। ভোটাররা যে ভোট দিচ্ছে, এই যে প্রমাণস্বরূপ একটা হচ্ছে রিসিপ্ট কপি হচ্ছে প্রশাসনের কাছে রাখার জন্য, আর অন্য আরেকটা যে কপি সেটা হচ্ছে ভোটারদের হচ্ছে দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন হচ্ছে এটা করেনি। কোনো সমস্যা আল্লাহর রহমতে কোথাও নেই। আমি একদম আপনার এন্ট্রি থেকে আরম্ভ করি কেন্দ্র সব জায়গাতেই গেছি, দুর্দান্তভাবে চমৎকার করে ছেলেরা লাইন ধরে তাদের আনন্দের সাথে আপনি প্রত্যেকটা সন্তানের মুখে দেখবেন হাসি। আমাদের নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছিলাম। নির্বাচন কমিশন যেটা আমাদেরকে মুছনীয় অমোচনীয় কালি ব্যবহার করেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে, সেগুলো জার্মানি থেকে অর্ডার দিয়ে আনতে হয় এবং কত সংখ্যা আনে, যেগুলো ব্যবহার করার পরে বাকিগুলো ডেস্ট্রয় করতে হয়। আপনারা তো জানেন বাংলাদেশে এই ধরনের নির্বাচন হয়েছে যে অনেক আগে, আমরা কমিশন থেকে কোনো কিছু পাইনি। এদিকে বিকেল 4টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদে কেন্দ্রের ভেতর লিফলেট বিতরণের অভিযোগ করেন কিছু ভোটার ও প্রার্থী। এ সময় যারা লিফলেট বিতরণ করেছিলেন তাদের সাথে শুরু হয় বাকবিতণ্ডা। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো কেন্দ্রে। পরে আরও কিছু শিক্ষার্থী জড়ো হন। উত্তেজনার এক পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথেও হট্টগোল হয়। এ সময় তালা বদ্ধ করে দেওয়া হয় কেন্দ্রের প্রধান ফটক। ভেতরে আটকে পড়েন প্রার্থী ও ভোটাররা। এ সময় প্রক্টর বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ভোট দিতে পারেননি অনেকেই। আমি নিজেও যখন লাইনে গিয়ে দাঁড়িয়েছি এই আইটি ভবনে, আমাকে হচ্ছে বিভিন্ন এই টোকেন দেওয়া হচ্ছে, কিন্তু এটা হওয়ার কথা না, এটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। এজেন্টরা গিয়ে এখানে তারা তাদের দলের যে রিসিট, এরা তাদের পুরো প্যানেলের এটা মানে নির্দিষ্ট একটা দলের ওইটা হাতে ধরে দিচ্ছে সবার। এখানে নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা আছে, ওনারা ব্যতীত কেউ তো আমাদেরকে বের করে দেওয়ার অধিকার রাখে না, তাই না? ছাত্র শ্রেণীর নেতৃবৃন্দ এই যে মোরাল পুলিশিং, এটার জবাব নির্বাচন কমিশন থেকে অবশ্যই দিতে হবে। ভিতরে উপরে 3 তলায় ছাত্রী সংস্থা গিয়ে প্রত্যেক ভোটারদেরকে এদের নিজস্ব যে ব্যালট প্লাস্টিকের এটা বিতরণ করছে, এটা তো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এটা বারবার অভিযোগ দেওয়ার পরও এই প্রশাসনে এবং নির্বাচন যে রিটার্নিং অফিসার উনি ব্যবস্থা গ্রহণ করে নাই। উৎসব মুখর পরিবেশে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান ও হোসাইন জিয়াদ। শুরুতে চলে যাচ্ছি শোয়েব রহমানের কাছে। শোয়েব, ভোট গণনা কি শুরু হয়েছে? স্বাভাবিক পরিস্থিতি জানাবেন।
ভোট গণনা এখনো শুরু হয়নি, তবে ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে কয়েকটি কেন্দ্রে। আমি রয়েছি বিবিএ অনুষদে এবং এইখানেই মূলত শেষ বিকেলে এসে যে হট্টগোলটি হয় সেটি এই অনুষদে হয় এবং সেই হট্টগোলের একটা পর্যায়ে কিন্তু এখানে যারা প্রার্থী এবং একই সাথে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কিন্তু নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে হট্টগোল হয় এবং একটা পর্যায়ে কিন্তু যে প্রধান ফটক রয়েছে কেন্দ্রে সেই প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়। কিছু ভোটার তখন আটকে পড়েন, ভোট দিতে পারেন না। পরবর্তীতে কিন্তু তাদের আসলে ভোট দানের যে সুযোগটি সেই ভোট দানের সুযোগটি করে দেওয়া হয় এবং এতক্ষণ পর্যন্ত মূলত এই কেন্দ্রে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিছু শিক্ষার্থীর কথা চলে এবং সেখানে তারা আসলে দিনব্যাপী যে অনিয়মগুলোর অভিযোগ তারা করে এসেছিলেন, তারা বলছিলেন যে বেশ কিছু অনিয়ম হয়েছে বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে মূলত এতক্ষণ ধরে প্রশাসনের যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের সাথে এই পক্ষটির মূলত কথাবার্তা হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রটির পাশে বেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, পুলিশ রয়েছে, সেই সাথে এপিবিএন সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে কেন্দ্রটি তালা বন্ধ করে দেওয়া হয়েছে, দুটি গেটই বন্ধ রয়েছে এবং ভেতরে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন। ধারণা করা হচ্ছে যে ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী যারা কর্মকর্তারা ছিলেন তারা ধীরে ধীরে বের হয়ে আসছেন, অর্থাৎ ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু এই কেন্দ্রটিতেও শেষ হয়েছে কিছুক্ষণ পরে। অর্থাৎ এখানে যেহেতু টানা ভোট গ্রহণ চলেছে, নির্বাচনী কর্মকর্তাদের কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে, সেই সকল প্রস্তুতি সম্পন্ন করে পরবর্তীতে ভোট গণনার কার্যক্রমটি কিন্তু শুরু হবে এবং আমরা যেটুকু জেনেছি যে মূলত প্রতিটি কেন্দ্রের থেকে ফলাফল আসার পরে এই বিবিএ অনুষদ থেকেই কিন্তু যেই চূড়ান্ত ফলাফল সেই চূড়ান্ত ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে এবং সেই চূড়ান্ত ফলাফল ঘোষণার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখানে চলছে। আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বেশ কিছু অভিযোগ করেছেন দিনভর যে মূলত কেন্দ্রের ভেতরে ঢুকে কিছু শিক্ষার্থী লিফলেট বিতরণ করেছেন, সেই অভিযোগটি যেমন রয়েছে তেমনি একই সাথে নির্বাচনের 100 মিটারের ভেতরে কেন্দ্রের 100 মিটারের ভেতরে প্রার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমরা দেখেছি আসলে নির্বাচন কেন্দ্রগুলোর আশেপাশে সে ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি, যে কারণে নির্বাচন কেন্দ্রের একেবারে ভেতরে পর্যন্ত প্রার্থীরা গিয়েছেন। এটি নিয়েও কিন্তু এক ধরনের অভিযোগ বিশৃঙ্খলা রয়েছে। তো সবকিছু মিলিয়ে খুব যে বড় দলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কিছুটা অভিযোগ রয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ছাত্রী সংস্থার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এই সব অভিযোগের মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। কিছুক্ষণ পরেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে। মোর্শেদ, চাকসু নির্বাচনের আরো খবর জানবো সহকর্মী হুসাইন জিয়াদের কাছ থেকে। জিয়াদ, আপনি কোন কেন্দ্রে আছেন এবং ভোট গণনা শুরু হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় সকাল 8টা থেকে আমরা দেখেছি যে ভোটারদের পদচারণায় মুখর ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং একটি নতুন ভোট দেখেছে আসলে এই বিশ্ববিদ্যালয় এবং আমরা 4টার কিছুক্ষণ পর পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হয়েছে। আমি আছি আইটি ফ্যাকাল্টিতে, এখানে সরওয়ার্দী হলের যে ভোট গ্রহণ সেটি হয়েছে। প্রায় 4,500 মতো ভোটার এখানে ভোট দিয়েছেন। ছোটোখাটো কিছু অসঙ্গতি ছিল যেগুলো অমোছনীয় কালির ব্যবহার কিংবা কোনো জায়গায় অভিযোগ ছিল যে নির্দিষ্ট দূরত্ব যেতটুকু ছিল প্রচারণা না চালানো সেতটুকুতেই প্রচারণা চালানো হয়েছে, সেই ধরনের অভিযোগগুলো ছিল। তারপরও কিন্তু বলা যায় যে এক কথায় একটা বড় ধরনের অসঙ্গতি ছাড়াই ভোট গ্রহণটি শেষ হয়েছে সেটি বলা যায় এবং এই মুহূর্তে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। নির্দিষ্ট কেন্দ্রগুলো থেকে ভোটের ব্যালট বক্সগুলো নিয়ে আসা হয়েছে চেয়ারম্যানের রুমে এবং সেখান থেকেই মূলত গণনার প্রাথমিক কার্যক্রম শেষ হবে। এখানে প্রত্যেকটি কেন্দ্রে হল সংসদের যেই ভোট সেটির ফলাফল ঘোষণা করা হবে, এরপরে কেন্দ্রীয় যেই সংসদের ভোট সেটি গণনা করা হবে ঠিক তার পরে। এখন যেই জায়গাটি দেখছেন সেখানেই ভোট প্রাথমিকভাবেই আসলে এক ধরনের পোলিং এজেন্টদের নিয়ে ভোটের কার্যক্রমটি চালাচ্ছেন গণনার এবং আশা করা হচ্ছে 60 থেকে 65% ভোট গ্রহণ হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে
জানতে পেরেছি। এবং 60 থেকে 65% ভোট গ্রহণের কথা যদিও কর্মকর্তারা বলেননি, বিভিন্ন জায়গায় আমরা পোলিং এজেন্টদের সাথে কথা বলে সেটি জানতে পেরেছি। এখানে ওএমআর মেশিনটি রাখা হয়েছে। প্রাথমিকভাবে যেই ভোট গণনার সেটি এখান থেকে শেষ হয়ে মূলত হল সংসদের যেটি সেটি ঘোষণা করা হবে এবং বাকি যেই কেন্দ্রীয় সংসদ সেই কেন্দ্রীয় অর্থাৎ চাকসুর সংসদের যে ভোট সেটি ঘোষণা করা হবে মূলত বাণিজ্য অনুষদ থেকে, সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে একটি ওএমআর মেশিন রয়েছে এবং নির্বাচনী কর্মকর্তারা যেটি বলছেন যে 7 থেকে 8 ঘন্টা সময়ের মধ্যে তারা ভোট যে ঘোষণা সেই ঘোষণাটি তারা দিতে পারবেন। সবচেয়ে বড় যে বিষয়টি দিনভর বলা যায় যে একটি দৃষ্টান্ত ছিল এই ভোটটি। বিভিন্ন প্রার্থীরা পাশাপাশি থেকে আসলে ভোট কার্যক্রম চালিয়েছেন, প্রচারণা চালিয়েছেন, ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে। আপনি যেই কেন্দ্রটি সরাসরি যে ভোট গণনা কার্যক্রমটি দেখলেন সেই কার্যক্রম কিন্তু বাইরে সিসিটিভি ক্যামেরায়ও একই সাথে দেখানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় অসংখ্য শিক্ষার্থী আমরা দেখছি যে বাইরে বড় পর্দায় এই ভোট গণনা কার্যক্রমটি তারা কিন্তু বাইরে একই সাথে পর্যবেক্ষণ করছেন। সেটি ছিল সবচেয়ে বড় কথা যে ভোট বর্জনের যে একটি সংস্কৃতি থাকে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে এখনো পর্যন্ত কোনো প্রার্থী 900 প্রার্থীর কোনো প্রার্থী এখনো ভোট বর্জনের ঘোষণাটি দেয়নি। এটি একটি স্বস্তির খবর বলা যায়। চাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন আগামীকাল। এ উপলক্ষে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রস্তুতি নিয়েছে পুলিশ। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গেটে গেটে বসানো হয়েছে কড়া পুলিশি পাহারা। এছাড়া ভোট গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনে একযোগে 990টি ভূত তৈরির কাজ করছে ইসি। নিরাপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এদিকে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য কাজ করছে প্রায় 2300 পুলিশ সদস্য। আলাদা সাইবার সেল গঠন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। এছাড়া সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতার আহ্বান জানায় নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফল প্রস্তুত করার জন্য একটি অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সদস্য নিয়ে গণনা ও ফল প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি সকল প্রার্থী, সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। নিরাপত্তার ক্ষেত্রে আমরা মনে করি কোনো ধরনের সমস্যা হবে না। সব ধরনের ব্যবস্থা আমাদের আছে। আমরা আমাদের ফোর্সকে, অফিসারদেরকে আমরা বারবার ব্রিফ করছি যাতে করে, যেহেতু ছাত্রছাত্রীদের এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের, তো সেক্ষেত্রে তারা সবার সাথে ভালো ব্যবহার করে। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না। তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান শেষে ফের শহীদ মিনারে অবস্থান নিয়েছে এমপিও শিক্ষকরা। সেই সঙ্গে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা। 20% হারে বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দাবিতে তৃতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে চলছে কর্মবিরতি। সকালে বিভিন্ন জেলা থেকে ঢাকার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশি হামলার নিন্দা জানান শিক্ষকরা। বলেন 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ারও ঘোষণা দেন তারা। অযৌক্তিক দাবি নিয়ে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আন্দোলনকারীরা নির্বাচন বন্ধ করতে চায়। এ সময় নিজ আসনে অতীতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মির্জা ফখরুল প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।
বক্তব্যে কয়েকটি রাজনৈতিক দলের চলমান আন্দোলন ও পিআর পদ্ধতির সমালোচনাও করেন তিনি। রাজনৈতিক দলগুলোকে বিভাজন সৃষ্টি না করার অনুরোধ জানান তিনি। বলেন, ভোটের পর গঠিত সংসদে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হবে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টির জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। পিআর ঠিক আছে, পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করি, যদি পিআর দেশের লোক চায় তাহলে আমরা সেটা করব। নির্বাচন গণভোট একসাথে করা ছাড়া কোনো উপায় নেই, তা না হলে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। দুপুরে নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার না এলে সংকট আরও ঘনীভূত হবে। পিআর হলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে বলে মন্তব্য করেন রেজভী। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হওয়াটাই বাঞ্ছনীয় বলে সবাই মনে করছেন, কারণ এটির আগে হলে পরে এটা তেমন সময়ও নেই। আর এটা যদি আপনার করতে হয় তাহলে জাতীয় নির্বাচনটা সেটি পিছিয়ে দিতে হবে। তো পিছিয়ে দেওয়ার তো কোনো কারণ নাই, কারণ প্রত্যেকেই মনে করছেন যে রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে পরে সংকট আরও ঘনীভূত হবে। উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে বলে যারা ব্ল্যাকমেইল করে সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। বলেন, সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা রাজনৈতিক দলের কাজ না। নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র বাড়বে। কোন দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি, এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে সেটি যেন না হয়। সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা। তারা সরকারের অভ্যন্তরের কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে। এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না। শুক্রবার সংসদ ভবনের সামনে জুলাই সনদের বিষয়বস্তুতে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির বিষয়ে স্বাক্ষর হবে না। সম্প্রতি উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক নেতাদের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে একই কথা শোনার মানসিকতা রাখতে হবে। মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তো সেটা তো আর সাইন করা হচ্ছে না, সাইন করা হচ্ছে কন্টেন্ট, মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে। তো সেখানে আমি আশা করি, আমি বিশ্বাস করি সবাই সাইন করবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না। অপ ও ভুয়া তথ্য রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। প্রযুক্তির অপব্যবহার নিয়ে দেশটির প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। দুপুরে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ডক্টর অ্যানি এলাইয়ের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসেন। ইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সুশান রায়েল। প্রায় 1 ঘন্টার বৈঠকে 2 দেশের প্রতিনিধি নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় করেন তারা। আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। এ সময় তারা জানান, অস্ট্রেলিয়াও নির্বাচনে এআই এর অপব্যবহার রোধের চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করছে সে বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। প্রযুক্তির অপব্যবহার, এটার ব্যাপারে আমরা বলেছি, প্রকারান্তরে আমি বলেছি যে আমরা এই জিনিসটা এখনও আমাদের একটা বিষয়, যেটা আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, অ্যাবিউজ অফ ইনফরমেশন,
ফেক ইনফরমেশন, এই সমস্ত ব্যাপারে এটা ওনাদেরও আছে, বলা যে এটা আমাদেরও আছে। তো আমরা বলেছি আমরা এইটাতে নিয়ে কাজ করছি, কি কাজ করছি সেটা বলেছি, এবং এই পর্যায়ে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা চাইব। আগামী 17 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নিরাপত্তা পরিষদ উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াও ছিলেন। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিস্টার হাকন আলাদল গুলব্রান্ডসেন। দুপুরে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা সারওয়ার জাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন। মিরপুরে কেমিক্যাল কারখানা থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ক্লোরিন গ্যাস। অসুস্থ হয়ে পড়েছে অর্ধশতাধিক মানুষ। কেমিক্যাল গোডাউনে প্রবেশ করেছে ফায়ার সার্ভিস। আগুনে মৃত 16 জনের মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বুধবার সকাল 11:30টার দিকে প্রথমবারের মতো কেমিক্যাল গোডাউনে ঢোকার চেষ্টা করে ফায়ার সার্ভিস। ব্যর্থ হলে দ্বিতীয় দফায় প্রবেশ করে খুলে ফেলা হয় গোডাউনের প্রবেশপথ। চেষ্টা চলছে বিষাক্ত ধোঁয়া সরানোর। এদিকে ফায়ার সার্ভিস বলছে আশেপাশের বাসিন্দাদের জন্য এই ক্লোরিন মারাত্মক ক্ষতিকর। বন্ধ করে দেওয়া হয়েছে আশেপাশের কারখানাগুলো। দুপুর 1টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান আইনের আওতায় আনা হবে অসাধু ব্যবসায়ীদের। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে, এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হার্টের সমস্যা হইতে পারে। এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সবকিছু ফলো আপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয়ে, আমি সেটা করব। ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না, এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এই স্বল্পমেয়াদীর সরকার, তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার, বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব। চট্টগ্রাম বন্দরে কার্যকর হয়েছে বর্ধিত মাশুল। বন্দর ব্যবহারকারীদের আপত্তি সত্ত্বেও 1 মাস স্থগিত রাখার পর 56টি সেবার বিপরীতে গড়ে 41% হারে অতিরিক্ত মাশুল আদায় করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাড়তি মাশুল আদায় ঘিরে চট্টগ্রাম বন্দর ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধ তীব্র হচ্ছে। নতুন রেটে মাশুল আদায় স্থগিত রেখে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে যৌক্তিক হারে বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার ফোরাম। নতুন ট্যারিফের আওতায় বন্দরে প্রবেশের গেট পাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের পাসের চার্জ 4 গুণ বাড়ানোর বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিকরা। বাড়তি মাশুলের চাপে আমদানি রপ্তানি বাণিজ্য মুখ থুবড়ে পড়বে শঙ্কা ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, বিদেশি অপারেটরদেরকে টার্মিনাল দিতে তাদের স্বার্থে মাশুল বাড়ানো হচ্ছে। এদিকে প্রজ্ঞাপন জারির পর 3 মাস সময় না দিয়ে বর্ধিত মাশুল কার্যকর করা বেআইনি ও দেশের স্বার্থ পরিপন্থী দাবি করে প্রজ্ঞাপন প্রত্যাহারের লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন ভিসা নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। দুপুরে বিডা আয়োজিত কর্মশালায় কথা বলেন তিনি। আশিক চৌধুরী বলেন, এক এক মন্ত্রণালয় এক একভাবে কাজ করে, বাস্তবায়ন করে সমন্বয়ের অভাব, অনেক কাজ দৃশ্যমান হচ্ছে না। এত মন্ত্রণালয়, এত এজেন্সি, তো সবাই যার যার মতো নিজেরা তাদের মতো করে কাজ করছেন, হয়তো সঠিক কাজটাই করছেন, কিন্তু যেহেতু কোঅর্ডিনেশনের খুব অভাব,
তাই যারা বাইরের থেকে দেখেন তারা মনে করেন যে আসলে কোনো কাজই হচ্ছে না। আমরা অনলাইনে এখন যে নিরাপত্তা ছাড়পত্র দিচ্ছি এটা শুরু হয়েছে 1 অক্টোবর থেকে। তারপরে আমাদের যে টোটাল ডকুমেন্টারি রিকোয়ারমেন্ট এটা 34টা থেকে কমিয়ে 11টায় নিয়ে আসা হয়েছে কনসলিডেট করে। জাতীয় নিরাপত্তার ব্যাপারে কিন্তু কোনো আপোষ নাই। আমরা এমন কিছু করতে চাই না যেটা জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্নবিদ্ধ হয়। চেষ্টা করব যে সবাই একসাথে যাতে কাজ করি, প্রবলেমগুলো রিজলভ করতে পারি, বাট এট দ্য সেম টাইম মেক শিওর করি যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা খুবই ভালোভাবে সার্ভ করা হয়। চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী তানজিম হোসেন মারা গেছেন। এর আগে একই ঘটনায় ছাত্রদলের আরেক নেতা অফি দাস নিহত হন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তানজিম হোসেনের। হাটহাজারী থানার ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় চিকনদণ্ডি বাজার এলাকায় একটি দোকানে অপি দাস আড্ডা দিচ্ছিলেন। এ ঘটনায় এ সময় কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়ালে অপি দাস ও তানজিমকে এলো পাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় অপি দাসের। আর সকাল 7টার দিকে মারা যান গুরুতর আহত তানজিম হোসেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয় নতুন করে রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এই সীমান্ত দিয়ে ত্রাণবাহী ট্রাক ছাড়াও যুদ্ধকালীন যারা গাজা ছেড়ে যায় তারাও ফিরতে পারবেন বলে নিজ ভূখণ্ডে জানিয়েছেন তারা। এদিকে মঙ্গলবার ইসরায়েলের কাছে হস্তান্তর করা 4 জিম্মির মধ্যে 3 জনের মরদেহ শনাক্ত করেছে তেল আবিব। বাকি একজনের মরদেহ কোনো জিম্মির সাথে মিলছে না বলে দাবি করছে তেল আবিব। অন্যদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অনুযায়ী হামাস অস্ত্র ত্যাগ না করলে তাদের বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে এখন স্পষ্ট কিছু জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও তীব্র সংঘাত শুরু হয়েছে। আজ সকালে বেলুচিস্তানে দুপক্ষের হামলা পাল্টা হামলায় 20 তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় আফগানরা তীব্র হামলা চালালে সেগুলোকে সফলভাবে প্রতিহত করে তারা। পাকিস্তানিরা পাল্টা হামলা চালালে 20 আফগান তালিবান নিহত হয়। এর আগে মঙ্গলবার রাতে খাইবার পাখতুনখোয়ার কুররম জেলার সীমান্তে আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত চৌকি ও 6টি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে পাক সেনাদের লক্ষ্য করে হামলা চালায় ফিতনা আল খারিজ গোষ্ঠী ও আফগান সেনারা। জবাবে পাল্টা আক্রমণ করে পাকিস্তান। এতে নিহত হয় বেশ কয়েকজন আফগান সেনা এবং পালিয়ে যায় অনেকে। আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ইচ্ছুক নন পুতিন। ট্রাম্পের অভিযোগ, কোনো কারণ ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন। এতে দেশটির অনেক সৈন্য নিহত হয়েছে। এ কারণে ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ গ্রহণে পুতিনের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া শুক্রবার ইউক্রেনের আকাশ ও প্রতিরক্ষা টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন আসবেন বলে জানিয়েছেন ট্রাম্প। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল। এতে আহত হয় বেশ কয়েকজন। এছাড়া রুশ বাহিনীর হামলায় মঙ্গলবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের 3 শহরের 30,000 বাসিন্দা। অন্যদিকে রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি, পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের নতুন একটি গ্রাম দখল করেছে তারা। আফ্রিকার দেশ মাদাগাস্কারের ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি প্রাসাদের সামনে দেশটির সামরিক শাখার ইউনিট ক্যাপসাটের প্রধান সামরিক সরকার গঠনের নির্দেশ দেন। পাশাপাশি ঘোষণা দেন আগামী 2 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানেরও। সোমবার রাতে হত্যা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে থাকার কথা জানান মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। দেশটির সামরিক শাখা ও বিরোধী রাজনৈতিক দলের দাবি, রোববার দেশ ছেড়ে পালান রাজোয়েলিনা। এদিকে সামরিক বাহিনী ক্ষমতা নেয় মাদাগাস্কারের রাজধানীতে উল্লাস করেন সাধারণ মানুষ। মূলত বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হয় জেনজির আন্দোলন, রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। এতে 3 সপ্তাহের মধ্যেই পতন ঘটে মাদাগাস্কার সরকার ব্যবস্থার।
ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে মারা গেছে অন্তত ২০ জন। ৫৭ যাত্রী নিয়ে বাসটি যোধপুর থেকে জলসমিরের দিকে রওনা হয়েছিল। মাত্র ৫ দিন আগেই কেনা হয়েছিল বাসটি। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি জলসমির যোধপুর মহাসড়কে আসার পরই বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। চালক তৎক্ষণাৎ রাস্তার পাশে বাসটি থামালে মুহূর্তেই এতে আগুন ধরে যায়। পুলিশ ও দমকল কর্মীর সঙ্গে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। তবে এর আগেই পড়ে যায় বাসটি। ৪ নারী ও ২ শিশু সহ ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছে। তাদের কয়েকজনের শরীরের ৭০% পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুনের সূত্রপাত। এ ঘটনায় শোক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ এবং আহতদের ৫০,০০০ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ইন্দোনেশিয়ায় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেউচবি লাকি আগ্নেয়গিরিতে দেখা দিয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাতের, যেখানে আগ্নেয়গিরির ছাই অন্তত ১০ কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়। এই অবস্থায় অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। যদিও এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর মেলেনি। আগ্নেয়গিরি স্থল থেকে সাধারণ বাসিন্দা ও পর্যটকদের অন্তত ৬ কিলোমিটার দূরে থাকার হুঁশিয়ারি কর্তৃপক্ষের এবং দ্রুত বিপজ্জনক জায়গা থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। আন্তর্জাতিক বাজারে আবারও রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দর। বুধবার প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম $৪,২০০ ছাড়িয়ে গেছে। অর্থাৎ এদিন এক ধাক্কায় প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১.৪৪%। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে শুরু হওয়া বাণিজ্য উত্তেজনা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের কেনার প্রবণতা বেড়েছে। এ কারণে মূলত এভাবে বাড়ছে স্বর্ণের দাম। চলতি বছরে স্বর্ণের দাম বেড়েছে 60% পর্যন্ত। গেল সপ্তাহে প্রথমবারের মতো $৪,০০০ মাইলফলক অতিক্রম করেছে স্বর্ণের দাম। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী ধারা ভবিষ্যতে আরও চমক দেখাতে পারে। ২০২৬ সালের শেষ দিকে সোনালী এই ধাতুর দাম আউন্স প্রতি $৫,০০০ ছাড়াতে পারে এমন পূর্বাভাস দিচ্ছেন তারা। স্বর্ণের পাশাপাশি ঊর্ধ্বমুখী রূপার দরও। প্রতি আউন্স রূপার দর 2.54% বেড়ে বিক্রি হচ্ছে $52। এবার খেলার প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ শেষে হংকং থেকে আজ দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে হংকং থেকে সরাসরি ইংল্যান্ডে ফিরে গিয়েছেন হামজা চৌধুরী। সঙ্গে কানাডায় সমিত সোম এবং ইতালিতে ফিরেছেন ফাহমিদুল ইসলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সঙ্গে দেশে ফিরেছেন বাকি ফুটবলার সহ টিম ম্যানেজমেন্টের সদস্যরা। তবে ছুটি কাটাতে সরাসরি স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। হংকং চায়নার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পরও ক্ষীণ আশা বেঁচে থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে ভারতের ২-১ ব্যবধানের হারে পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আপাতত কোনো ম্যাচ না থাকায় ছুটিতে থাকবেন দল। তবে কয়েকদিন বিশ্রামের পর নভেম্বরে ঘরের মাটিতে এশিয়ান কাপ বাছাই পর্বের ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচের প্রস্তুতি শুরু করবে জামাল তোপুরা। যদিও এই ম্যাচের ফলাফল এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতে কোনো কাজে না এলেও ফিফা র্যাঙ্কিংয়ের প্রভাব পড়বে, যে কারণে সেই ম্যাচে জয় নিশ্চিতে মনোযোগ দেওয়ার কথা জেনেছেন অধিনায়ক এবং দলের ম্যানেজার। তো ফাহমিদুল পজিটিভ ছিল, আমিও পজিটিভ ছিল। তারপরে আমরা গোল করছি, তারপরে ওরা রেড কার্ড খাইছে, তারপরে অলমোস্ট আমরা সেকেন্ড গোল করছি, বাট হয় না। বাট ওভারঅল যেটা নামছে সেকেন্ড হাফে ওরা সবাই ভালো করছে। এই ম্যাচটা যেহেতু আমাদের একটা সবসময় প্রেস্টিজিয়াস ম্যাচ হয়, এই ম্যাচটার উপরেই ফোকাস রেখে এখন সাজানো দলকে, এবং এটা আমাদের দেশবাসীর কাছে যে এক্সপেকটেশনটা ছিল অন্তত সেটা থেকে একটা জয় দেওয়া। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।